সোজা চলো সোজা চলো। হ্যাঁ এখান থেকে তোমার ব্যান্ডেল কতক্ষণ লাগবে? এখান থেকে ব্যান্ডেল কতক্ষণ লাগবে? 2016 সালের যে খুনের ঘটনাটা ঘটেছিল সেটা তো আজকে জাজমেন্ট হলো। আপনি সরকারি উকিল হিসাবে কী বলবেন এটা? অ্যাকচুয়ালি আসামি যে জীবন সরকার, তার সঙ্গে তার স্ত্রী কামনা সরকারের বিয়ে হয়েছিল যে ঘটনা ঘটেছে তার প্রায় 19 বছর আগে। ওদের দুটো সন্তান, পুত্র সন্তান বঙ্কিম সরকার আর মেয়ে রিয়া। এদের এই বিয়ের পর থেকেই দুজনের মধ্যে অশান্তি, এবং অশান্তির জেরে কামনা সরকার একে ছেড়ে দিল্লিতে চলে যায় এবং সেখানে মানুষের বাড়িতে কাজ করে বাচ্চা দুটোকে নিয়ে। এই যে ঘটনাটা ঘটলো তার ঠিক 20-25 দিন আগে কামনা সরকার ফিরে আসে স্বরূপগঞ্জে তার দাদার বাড়িতে, তপন হালদার বাড়িতে, এবং সেখানেই বসবাস করতে শুরু করে। 7-10-16 তারিখে যখন কামনা সরকার তার ছেলে বঙ্কিম সরকার এবং মেয়ে রিয়াকে নিয়ে যে বাড়িতে থাকে তার অনতি দূরে কলপাড়ে স্নান করাচ্ছিল, মেয়েটাকে স্নান করিয়েছে, মেয়ে বাড়ি চলে এসেছে মামা বাড়িতে। সেটা কোন জায়গা? সেটা স্বরূপগঞ্জ কলপাড়ে। বঙ্কিমকে যখন স্নান করাবে সেই মুহূর্তে হঠাৎ করেই জীবন সরকার অতর্কিতে আসে, এসে আক্রমণ করে, কামনা সরকার চুলের মুঠি ধরে ফেলে দেয় এবং একটা হ্যাকসো ব্লেড, অর্ধভাঙা হ্যাকসো ব্লেড দিয়ে তার গলার নলি কেটে দেয়। তাতে প্রচুর রক্তপাত হয় এবং সেখানেই সে মারা যায়। তখন বঙ্কিম চেঁচামেচি শুরু করে, মাকে মেরে ফেলছে, দৌড়ে মামাকে খবর দেয় এবং মামি, প্রতিবেশী সবাই যখন জড়ো হয় তখন এই যে জীবন সরকার সে পালিয়ে যায়। এরপরে তপন হালদার যে ডিসিস তার দাদা, সে নবদ্বীপ থানায় অভিযোগ করে, 302-এর মামলা চালু হয় এবং চার্জশিট সাবমিট করে 498-এ 302 বিচার শুরু হয়। চার্জ ফ্রেমও হয় 498-এ এবং 302 ধারায়। এরপরে সাক্ষী শুরু হয়। মোট ডাক্তার এবং আয়ু দিয়ে মোট 18 জন সাক্ষী সাক্ষ্যদান করে। তার মধ্যে মূল সাক্ষী সে হচ্ছে বঙ্কিম সরকার, যার সামনে প্রত্যক্ষদর্শী, যার সামনে ঘটনাটা ঘটে, এবং সে যখন সাক্ষী দেয় তখন তার বয়স ছিল 12 বছর। সে 12 বছর বয়সে কোর্টে দাঁড়িয়ে, ডকে দাঁড়িয়ে তার বাবার সামনে সে বাবার বিরুদ্ধে কিন্তু সাক্ষীগুলো দিয়েছিল। তারপরে যেই হ্যাকসো ব্লেড দিয়ে তাকে গলাটা কাটা হয়েছিল, সেই হ্যাকসো ব্লেডটা সিএফএসএল থাকার জন্যে দীর্ঘদিন পরে সেটা আসে এবং সেটাকে প্রমাণ করার জন্য আবার বঙ্কিম সরকার রিকল করা হয় এবং সে তখন যখন তার 20 বছর বয়স নবদ্বীপ আদালতে আবার সাক্ষী দেয় এবং তখনও সে কিন্তু তার এই সাক্ষীতে অনড় থাকে এবং এই হ্যাকসো ব্লেড দিয়ে তাকে গলা কাটা হয়েছিল এটা কিন্তু বলে। এরপরে বিচার শেষ হয় গতকাল এবং সেখানে আদালত বিভিন্ন সাক্ষী প্রমাণ দেখে এবং বিচার বিশ্লেষণ করে বিয়ন্ড রিজনেবল ডাউট প্রমাণ হয় এবং তাকে দোষী সাব্যস্ত করে। আজকে তাকে আনা হয়েছিল এবং তাকে জজ সাহেব জিজ্ঞেস করেছে যে এই মামলায় যাবজ্জীবন এবং মৃত্যুদণ্ড হতে পারে, আপনার কী বক্তব্য? তিনি বলেছে আমি কিছু বলবো না। সাহেব বিবেচনা করে ওনাকে যাবজ্জীবনের সাজা দিয়েছেন এবং 10,000 টাকা আরও তার ফাইন করেছেন। যদি 10,000 টাকা না দেওয়া হয় তাহলে এই সাজাটা আরও একটু বৃদ্ধি পাবে বলে আদালত জানিয়েছে। মামার বাড়িটা কোথায়, মানে কত দূরে? এই রায়টা জজ সাহেব দিলেন, তো আপনি অভিযুক্তের পক্ষে লিগ্যাল এইড সার্ভিসের হয়ে তার হয়ে আপনি ছিলেন, তো কী মত আপনার? আমার মত হচ্ছে যে এই লিগ্যাল এইডের মামলা যখন দিয়েছে, ওর পারিবারিক অবস্থা, অর্থনৈতিক অবস্থা অত্যন্ত খারাপ ছিল, যার জন্য ও প্রাইভেট লয়ার দিতে পারেনি। সেই কারণে ডিএলএসে দরখাস্ত করার পর আমার কাছে এটা পাঠানো হয় 2017 সালে এবং আমি ওর বাড়িতেও চিঠি পাঠিয়েছিলাম যে আপনারা আসুন, যোগাযোগ করুন, ঘটনাটা আমাকে বলুন। যাক, ও চিঠি রেডিতে ফেরত চলে এসছে। তারপরে সাক্ষী শুরু হয় 18 সালের এপ্রিল মাসে শুরু হয় এবং 23 সালে শেষ হয়। তারপরে আবার রিকল করা হয়েছে। 18 জন মোট সাক্ষী ছিল, তার মধ্যে একমাত্র ছেলে বঙ্কিম সরকার সেই সাক্ষ্য দিয়েছে যে আমার মা আমার বোন দিদিকে কলতলায় স্নান করা হচ্ছিল, দিদি স্নান করে চলে গেল, তখন হঠাৎ আমার বাবা ঝোপ থেকে বেরিয়ে এসে আমার গলায় একটা অস্ত্র দিয়ে টেনে দিয়েছে। পরবর্তী বলা হেসকো যেটা বলা হচ্ছে সেটা নয়, এখানে যেটা বলেছে নুরুন, যেটা নখ কাটা হয়, সেরকম একটা যন্ত্র পাওয়া গেছিলো। তারপর বহু সাক্ষী চাপাত হলো, আর্গুমেন্ট হলো।
একমাত্র সাক্ষী বঙ্কিমি বলেছে, তাছাড়া কোনো সাক্ষী বলেনি। 15 জনা সাক্ষীর মধ্যে একমাত্র সাক্ষী ছেলে, আর 14 জনা বলেছে শুনেছি জানি কি 2 জন হোস্টেল ছিল, তারা কিছুই বলেনি, তারা তাদের বাড়ির সামনেই ছিল ঘটনার সময়, তারা বলে আমরা জানি না। আর ডাক্তার আর হচ্ছে 2 জন আয়ু সাক্ষী দিয়েছে, এবং আজকে জজ সাহেব যে রায় দিয়েছে তাতে আসামি যাবজ্জীবন দিয়েছে, 10,000 টাকা ফাইন করেছে, ওনাদের ইচ্ছে, আর 6.5 বছরের উপরে প্রায় জেলখানায় আছে। এবং আমার বক্তব্য হচ্ছে, আমাকে কালকে বারবার খবর দিয়েছিল, আমি দিয়েছিলাম তোমার বক্তব্য কী বলে, এরকম ব্যাপার, আমি হাইকোর্টে যাব, হাইকোর্টের মামলা আমি এটা করবো, ডিএলএ সেই ব্যবস্থা আপনি করে দেবেন। আমি তোমার বক্তব্য যা আছে সাহেবকে বলবে, সাহেব নিজেই পাঠিয়ে দেবেন। তবে এই অবস্থার পরিপ্রেক্ষিতে অনেক রুলিং আছে যেটা একটা সাক্ষীর উপর নির্ভর করে যাবজ্জীবন হয় না। তা আদালত দিয়েছেন, তার বিরুদ্ধে আসামি হাইকোর্টে আপিল করবেন, এবং এটা হচ্ছে ওপেন কোর্টে উনি বললেন যেন আমি হাইকোর্টে আপিল করব। এই অবস্থার পরিপ্রেক্ষিতে কোর্ট যা দিয়েছে, যেটা বুঝেছেন তার বিরুদ্ধে আসামি যাবে। এবং আমি আমি যে প্রাইভেট লয়ার থাকতাম তাহলে আমিও বলতাম যে হ্যাঁ ঠিক আছে, হাইকোর্টে স্যার এটা আপার কোর্টে অ্যাপিল করতে হবে। সেই জন্য সেখানে আরও তো ব্যবস্থা আছে, হাইকোর্ট আছে, সুপ্রিম কোর্ট আছে, উচ্চ আদালতে যাবে। উচ্চ আদালতে যাবে, হাইকোর্টে সুপ্রিম কোর্ট আছে। যেরকম হারুগড়ের মামলা হয়েছিল, এইখানে তাকে ফাঁসি দিয়েছিল, পরে হাইকোর্টে সেটা রাখলো, সুপ্রিম কোর্ট থেকে সেটা হাইকোর্ট ফাঁসি রদ হয়ে গেল। সেই কারণে আমার মনে হয় যে আদালত যা দিয়েছেন তার বিরুদ্ধে আসামি যাবে, বিচার করবে, আরও সূক্ষ্ম বিচারের আছে।